আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এমনই দিল এক দৌড় রুমে এসে তুষিকে বলল, তুষি, তোর তুষার ভাই চা নিয়ে যেতে বলেছে। এক্ষুনি মানে এক্ষুনি, দেরি যাতে না হয়। যা উঠ। আমি পারবো না। আমাকে কি কাজের বুয়া পেয়েছে যে যা হুকুম করবে তাই শুনতে হবে? আশ্চর্য। এ বলে বসেই থাকলো। রিমি তুষারের কাছে গিয়ে বলল, তুষি বলেছে আসতে পারবে না, সে কারো কাজের বুয়া নয়। তুষার এই কথা শুনে নিজেই গেল তুষির রুমে আর ডাকলো, তুষি, চা আনতে হবে না, কথা আছে, বের হ। তখন তুষির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা করলো। বলল, আচ্ছা রুমে যাও, আমি আসছি। ঠিক আছে, 5 মিনিট। তুষার যাওয়ার পর তুষি রান্নাঘরে যেয়ে গ্যাসে পানি গরম দিল। এরপর 5টা মরিচ সেই পানিতে দিয়ে নিল। পানি গরম হওয়ার পর স্পেশাল চা বানিয়ে তুষারের রুমে গেল। তুষার তখন বিছানায় বসে আছে। তুষিকে চা নিয়ে আসতে দেখে খানিকটা অবাক হলেও প্রকাশ করল না। তুষি বলল, এই নাও চা। চায়ের কথা পরে, আগে বল রাগ করে আছিস? আরে না, এসব ছোটখাটো জিনিস নিয়ে তুষি রাগ করে না। ও আচ্ছা, ভুলেই গেছিলাম। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও, অনেক কষ্টে বানিয়েছি। একটু ঢং করে বলল তুষি। তুষার চা হাতে নিয়ে একটু করে চুমুক দিল। তখনই ওর ঠোঁট ঝালে পুড়ে গেল। হুট করে তুষির দিকে তাকিয়ে দেখলো তুষি ঠোঁট টিপে হাসছে। দেখে মনে হচ্ছে বিশ্বজয়ের মতো বড় সড়ো কাজ করে ফেলেছে। তুষি রুম থেকে বের হতে যাবে, তখন তুষার চায়ের কাপ টেবিলে রেখে বড় বড় পা ফেলে তুষিকে ধরে ফেললো। তুষি 2 বাহুর শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। তাতে দাঁত চেপে বলল, আমার সাথে লাগতে আসিস? ভেবেছিলাম সরি বলবো, কিন্তু না, তুই তো আরেক ধাপ উপরে। তাহলে আমাকেও যে সেভাবেই মানাতে হবে সুইট হার্ট। তোমার চা হেভি হয়েছে। এত সুন্দর চা তুমি কি টেস্ট করে দেখবে না বলো? এমনিতে তুষি হাতের ব্যথায় চোখ খিচে নিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। এখন তুষারের মুখে এমন কথা শুনে ভীষণ ভয় লাগছে। কি না কি করে বসে। চা বানানোর আগে তো সে এত কিছু ভেবে বানায়নি। সকালে তার সাথে সে কি করলো তার বেলা। তুষি যখন এসব ভাবনায় মগ্ন, তখনই তুষার অতি নিকটে এসে এক হাত দিয়ে তুষির চুলের মাঝে গলিয়ে দিল, আরেক হাত কোমর চেপে ধরেছে। তখন তুষি যেন কয়েক ভোল্টেজের শক খেল, থমকে গেল। কথা বলার ভাষা ক্ষণিকেই হারিয়ে ফেলল। তুষার সেই সুযোগে তুষির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছে। দীর্ঘ সময় ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখলেও তুষারের ছাড়ার নাম নেই। এতক্ষণ তুষি লাফালাফি করলেও একসময় সেও শান্ত হয়ে যায়। দীর্ঘ সময় পর তুষার যখন তুষির ঠোঁটে কামড় দিল, তখন তুষি ব্যথায় কুকিয়ে উঠল। তখন তুষির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আর সেই পানি তুষারের মুখে পড়লে তুষিকে আলতো করে দূরে সরিয়ে দেয়। তুষি ছাড়া পেয়ে তখন হিচকি তুলে কান্না শুরু করে দিল। জোহরের নামাজ পড়ে সবাই বাসায় আসতো। পুরুষেরা আগে রেডি হয়ে নামাজে চলে গিয়েছিল, আর মহিলাদের বলে গেছেন সবাই যাতে রেডি হয়ে থাকেন। তারা নামাজ পড়ে আসার পরে রওনা হবেন। তুষার বাদে বাকি সবাই বাসায় এসে দেখলো সবাই বসে আছে। মেয়েরাও পার্লার থেকে চলে এসেছে। তুষি এক কোণে আনমনা হয়ে কি যেন ভাবছে। তার সাথে এটা কি হয়ে গেল এখনো সে ভেবেই পাচ্ছে না। তুষিকে এভাবে বসে থাকতে দেখে রিমির বাবা আলতাব রহমান ডাক দিলেন। চাচুর ডাকে সে আহ্লাদি হয়ে গেল। চাচুর কাছে গিয়ে একেবারে বাহু জড়িয়ে ধরে বসে থাকলো। আলতাব রহমান কি যেন ভাবলেন। চঞ্চল, তুষি এভাবে তো কখনো চুপ হয়ে যায় না। যে মেয়েটা সারা বাড়ি মাথায় করে রাখে, বক বক করতে করতে সবার মাথা খায়, একটু বকুনি দিলেই কান্নায় পুরো বাড়ি তাণ্ডব চালায়, সেই তুষির হঠাৎ কি হলো? তবে কি বোনের জন্য তার মন পড়েছে তা হতে পারে, কিন্তু আমরা তো এখন যাচ্ছি তাকে আনতে। তাই সে পরব স্নেহে মাথায় হাত বুলিয়ে আদরের সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি? কার জন্য মন পড়ছে? বোনটির জন্য কষ্ট হচ্ছে? বলো আমার চাচ্চু। মামুনি এত চুপচাপ কেন? এই তো এখন আমরা যাবো তো বড় মামুনিকে আনতে। মন খারাপ করে না তুষি? এমন একটি কথাই ছিল তুষিকে ভেঙে দেওয়ার জন্য। এতটা সময় যে কান্না বুকের ভেতর দলা পাকিয়েছিল, তা সব এখন বের করে দিল। সে আর পারল না, কারণ তুষি যে সবার আদরের। তাই চাচুকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল। ওর এহেন কাণ্ড দেখে বাকি সবাই তাজ্জব বনে গেল। মেয়েটা এই তো এক্ষুনি ভালো ছিল, তাহলে আবার কি হলো? তুষারের আম্মা তাড়াতাড়ি করে তুষির কাছে আসলো, জিজ্ঞেস করলো,
কি হয়েছে তুষি? না, কোনো উত্তর নেই। আতিকুর রহমান জিজ্ঞেস করল, সান্ত্বনা দিলেন। তারপরও কান্না থামতে না দেখে তারা নিজেরাই ভেবে নিলেন বোনের জন্য মন খারাপ। তুষিও অনেকক্ষণ কান্না করে আস্তে আস্তে কান্না থামালো। তাই সবাই সিদ্ধান্ত নিল এবার যাওয়া যাক। তুষি আজ পার্পল কালারের লেহেঙ্গা পরেছে, যেটা সে খুব শখ করে বোনের বিয়ের জন্য কিনেছিল। তবুও আজ তার মন খারাপ, ভালো লাগছে না কিছুই। কিভাবে পারলো ওইভাবে চুমু? ছিছি, ভাবতেও ঘৃণা লাগছে। ওই আস্ত ফাজিলটাকে মেরে ফেলতে ইচ্ছে করছে, হাত নিষ্পিস করছে। আজ তার একটাই শাস্তি, সারা দিন কথা বলবে না ওই জঙ্গলি ভূতের সাথে। যদিও তুষির পক্ষে এটা খুবই কষ্টকর, কথা না বললে তুষির মনে হয় পেট ফেটে চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যাবে। রিমি আর জান্নাত কালো লেহেঙ্গা পরেছে। রিমির গায়ের রং উজ্জ্বল শ্যামলা হওয়ায় ভীষণ সুন্দর লাগছে, আর জান্নাত তো নজর কাড়া সুন্দর। ডাগর ডাগর চোখ, ঘন চুল, একদম মায়াবী। তিনজন একই সাথে বের হলো বড়দের সাথে। ওই ঘটনার পর তুষি তুষারের ঘর থেকে চলে এসেছিল। এরপর আর একবারের জন্যও তুষারকে বাসায় দেখেনি। অবশ্য তুষিও এটাই চেয়েছিল। এখনো তাকে দেখা যাচ্ছে না। ঢাকা চলে গেল নাকি? হ্যাঁ, গেলে যাক, তাহলেই তো বেশ ভালো হবে। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠতে যাবে, তখনই ভূত দেখার মতো চমকে গেল। তুষার ড্রাইভিং সিটে বসে আছে আর এক দৃষ্টিতে ফোন দেখছে। তুষির চোখ সামনে থাকা মেরুন রঙের পাঞ্জাবি ছেলেকে দেখে থমকে গেল। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পেছনে সেট করে রেখেছে, আর পারফিউম, সে তো মাতাল কালেকশন। তুষি মনে মনে বলছে, কেন তুষার ভাই, কেন কেন তুমি এই পারফিউম দিতে গেলে? এমনিতেই তো ফেসে গেছি সেই কয়েক বছর আগেই, এখন কি আবার ডুবিয়ে মারতে চাইছো? এ কি যন্ত্রণা, বুকের ভেতর তো ঝড় বয়ে যাচ্ছে তুষার ভাই। না, এ অন্যায়। তুমি এই পারফিউমটা না দিলেও পারতে। তুষি ভেবেও নিয়েছে বাসায় যেয়ে যেভাবেই হোক পারফিউমটা লুফে নিতে হবে। তুষার এ পর্যন্ত যতগুলো পারফিউম কিনেছে তার অর্ধেক কি তুষি নিজের দখলে নিয়ে ফেলেছে। শুধু কি তাই, টি শার্ট পর্যন্ত বাদ রাখেনি। এ নিয়ে কম ঝগড়া, চুল টানাটানি হয়নি। তুষার তো ও নাম পর্যন্ত দিয়ে ফেলেছে তুষু চুন্নি। তুষি এসব শুনে তুষারের আর কোনো কিছু নিবে না বলে মনস্থির করে। তবে এই মনস্থ ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ না তুষার নতুন টি শার্ট না কিনে। রাতে টি শার্ট পরে যখন ঘুমায় তখন তুষির মনে হয় তুষার ওর পাশেই আছে। এই যে এত কিছু যে অনুভব করে, কখনো মুখ ফুটে বলতে পারে না। বললেই ওই জঙ্গলি ভূত যখন তখন মজা নিতে আসবে। রিমির থাপড়ে তুষির হুঁশ ফিরে, দেখে সবাই গাড়িতে উঠে পড়েছে, তখন সে উঠে পড়ে। তুষার ড্রাইভ করার সময় লুকিং গ্লাসটা তুষির দিকে ঘুরিয়ে দেয়। দেখে হালকা মেকআপে তুষিকে অপ্সরার মতো লাগছে। খোলা চুলগুলোর সারা মুখে খেলা করছে। চুলের ওপর তুষারের ভীষণ হিংসা হলো। স্থির হয়ে বসার ফলে তুষির গলার মাঝে তিলটা বেশ ভালো করে তুষারের চোখে পড়লো। ইচ্ছে করছে লাল করে দিতে, তাই সে চোখ সরিয়ে নেয়। লেহেঙ্গাটা মনে হয় ওর জন্যই বানানো হয়েছিল, গায়ের সাথে মিশে আছে। তুষারের ওর সাহস হয়নি ওর সামনে যেতে, তাই তো এত পালায় পালায়। তবে এভাবে তুষিকে দেখে চোখ ফেরাতে পারলো না। হয়তো লুকিয়ে দেখেছে, তবুও মন তো ঠান্ডা। ইচ্ছে করছে সারা জীবন নিজের কাছে রেখে দিই আর বলি, তুষি এদিকে আয় তো। শোন, তোর একটাই কাজ, সারাক্ষণ আমার সামনে বসে থাকা, আর আমি তোকে দেখেই যাব। এই দেখা যেন কখনো শেষ হবে না। তার বলা হলো কই। ভাবনার মাঝে তুষির চোখ গেল লুকিং গ্লাসে। দুজনের চোখাচোখি হতেই তুষি দেখলো একজোড়া চোখ তাকে খুব পরম যত্নে পরখ করে যাচ্ছে। তুষি চোখ নামিয়ে ফেললেও তুষার আগের নাই চেয়েই থাকলো। তুষি লজ্জা পেলেও বুঝতে দিল না, বরং দুটো কুচকে তাকিয়ে মনে মনে বলে উঠল, নির্লজ্জ বেহার মতো কিভাবে তাকিয়ে আছে দেখো। আবার আমাকে বলে আমি নাকি চোখ দিয়ে গিলে খাই। অসভ্য, যত দোষ সব তুষির, আর সে শুদ্ধ পুরুষ। তার সে জানালার বাইরে তাকিয়ে রইল পুরো রাস্তা। ওই নেশাতুর চোখের দিকে তাকানোর সাধ্যি তুষির এখনো হয়নি। চোখে চোখ রাখতে গেলেও ভীষণ সাহসের প্রয়োজন হতে হয়। সামনে যতই সাহস দেখাক না কেন, ভেতরে ভেতরে ভীষণ ভয় পায়। তুষারের কাছে আসাটাই যে সব সাহস শেষ করে দেয়। পৌঁছে গেল তালুকদার বাড়ি। রামিম সবাইকে ভেতরে নিয়ে আসলো, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। তুষি দেখলো তানহা তাদের দেখে কাছে চলে আসছে। বোনকে পেয়ে সে খুশিতে আত্মহারা। বাবা, চাচু, কাকিয়া, মামা, মামি, তুষার আর বোনগুলোকে পেয়ে সে খুশিতে কান্না করে দিল। আলতাব রহমান, আতিকুর রহমান, তুষারের বাবা আজাদ হোসেন মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তাদেরও যে মন পড়ছে, তাই বুঝালেন এখন থেকে এটাই তার বাড়ি, এ বাড়িতেই সারা জীবন থাকতে হবে। তাদের আদর পেয়ে তানহা স্বাভাবিক হলো।
খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেল। সবাই গেলেও তুষি রইল বোনের কাছে। বলল, পরে খাবো আপু, আমার খিদে পাইনি এখন। তুষার সবাই খেতে বসবে, চারপাশে তাকিয়ে দেখলো তুষি নেই। কোথায় গেল এই মহিলা? আমাকে চিন্তায় ফেলে কোনো ছেলের সাথে কথা বলছে না তো? মেজাজ খারাপ হলো, উঠে গেল তুষার। চারিদিকে খুঁজতে খুঁজতে এক রুমে দেখলো কয়েকটা মেয়ের সাথে বেশ হেসে খেলে কথা বলছে। সেখানে তানহা, দেব, ননদ, রামিমের বন্ধুরাও আছে। এসব দেখে তুষারের মেজাজ চটে গেল। খাওয়া বাদে এখানে হাসাহাসি হচ্ছে? বাহ, তবে আমিও দেখি কিভাবে তুই কত হাসতে পারিস। সারা রাস্তা তো একটুও মুখে হাসি দেখলাম না। আমার সাথে কথা বললে তোর হাসি উধাও হয়ে যায়, তাই না? বিয়ের পর তোর ওই দাঁতগুলো আমি একটা একটা করে তুলে ফেলবো, যাতে হাসি হয়ে যায় বিশ্রী। দেখলে তুই নিজেই হাসি ভুলে যাবি। রুমের বাইরে এভাবে তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা ডাক দিল, তুষার রুমে আয়। বাইরে কি করিস? আয় এদিকে দেখ, সবাই এখানে বসে আছে, তুষিও তো এখানে। তুষার এহেন কথায় আমতা আমতা করে বলল, হ্যাঁ আপু, তুষিকেই ডাকতে এসেছি। তুষি তার দিকে তাকিয়ে মুখ মুচড়ে দিল, অন্যদিকে তাকিয়ে বলে দিল, আপু আমি এখন কোথাও যেতে পারবো না, ভাইয়াকে বলে দাও। এখন আমি আপুদের সাথে আড্ডা দিব। তুষার ভরকে গেল, মুখ থেকে আনমনেই বের হয়ে আসলো ভাইয়া ডাক। তখন তুষির পাশ থেকে তানহার ননদ হিমু বলল। তুষার ভারী বিরক্ত হলো এমন কথা শুনে। একবার ভাবলো চলে যাবে, আবার মনে পড়লো ছেলেরা আছে এখানে, থেকে গেলে বোঝা যাবে কি কথা হচ্ছে, এত কি নিয়ে কথা, তাই সে থেকেই গেল। তাই সে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, জি। আহির, শুভ, মাহিম, ফাহিম, সামান্তা, হিমু, সূচনা এরা হচ্ছে রামিমের কাজিন। এদের সাথে আড্ডায় ব্যস্ত, সবার সাথে হেসে খেলে কথা বলে তুষারের দিকে ভুলেও একটিবার তাকাচ্ছে না। আর এতেই তুষার রাগে ফুঁসছে। আহির আর মাহিম কিছুক্ষণ পর পর তুষিকে পরখ করছে। এগুলো সব তুষার খেয়াল করছে, সব শোধ ভালো করে সে নিয়ে নিবে। তুষিও ইচ্ছে করে তুষারকে জ্বালানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে তাদের পটিয়ে নিচ্ছে। এদিকে সূচনা তুষারকে বিয়ের দিন দেখেই ক্রাশ খেয়ে বসে আছে। আজ এত কাছে থেকে দেখে সে পারছে না গলা জড়িয়ে বসে থাকতে। এসব তুষারের ভালো লাগছে না। এখান থেকে শুধু একবার বাসায় নিয়ে যাক, সব শোধ নেবে সে। সূচনার এইভাবে তাকানোতে মনে মনে বেশ গালিও দিল, নির্লজ্জ বলে। মেয়ে থাকবে লজ্জাবতী, তা না, দেখো কিভাবে বেহায়ার মতো তাকিয়ে আছে। এক পর্যায়ে তুষার তানহাকে বলল, আপু, আমাকে ফুপা পাঠিয়েছে। সকাল থেকে তুষি নাকি বমি হচ্ছে আর পেটটাও একটু খারাপ, তাই তো ভয়ে ভয়ে খেতে চাচ্ছে না। কিন্তু দেখো খিদে পেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। মাহিম হাই হাই করলো, বলল, সে কি কথা, এর জন্য খাওয়া বন্ধ করে দিবে? না না, যাও আগে খেয়ে আসো, তারপর যত গল্প। মাহিম বলল, চলো চলো আমিও যাই। লজ্জা পেয়ে আবার তেমন খেতে চাইবে না, মেয়েটা ভীষণ লাজুক। তুষার তড়িঘড়ি করে বলল, না না, আপনার কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে যাব, ওখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। শুভ তখন বলল, তুষি যাও তো, খেয়ে নাও, আমি ওষুধ এনে দিচ্ছি, দেখবি একদম পেট টাইট হয়ে গেছে, আর বাথরুমে দৌড়াতে হবে না। সবাই শুভর কথা শুনে হাসলো। তুষারও বেশ মজা পেল তুষিকে পচাতে পেরে। তুষি তাজ্জব বনে গেল, হাঁ করে তাকিয়ে থেকে রেগে গেল, বলল, একদম বাজে কথা বলবে না তুষার ভাই, একদম মেরে ফেলবো। তানহা বলল, তুষি চুপ কর, এটা বেয়াদবি হচ্ছে। তুষার কিছু বলে না বলে যে বেশি বার বেড়েছিস তুই। তুষি ওঠ বলছি, যা ওর সাথে খেয়ে আয়, তারপর আসবি আমার এখানে, তার আগে যেন না দেখি তোকে। তুষার আশকারা পেয়ে খুশি হলো, বলল, জি আপু, তোমার বোনকে কিছু আদব কায়দা শিখিও, না হলে কিন্তু আমি খুব ভালো করে শিখিয়ে দেব, তখন সব ঠিক ভালো শিখে যাবে। এই চল, আয় আমার সাথে, খিদে পেয়েছে আমার। হাত ধরে টানতে টানতে খাবার টেবিলের কাছে নিয়ে আসলো, নিজের হাতে বেড়ে দিয়ে বলল, এবার খা। তুষিকে তাই বলে নিয়ে নিজের প্লেটে খাবার শুরু করলো। যখন দেখলো তুষি আগের মতোই বসে আছে, তাই সে দুষ্টুমির ছলে বলল, ও বুঝেছি, আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে তাই তো, আচ্ছা আয়, খাইয়ে দিচ্ছি। এই বলে এক লোকমা তুষির দিকে বাড়িয়ে দিল। তুষি রেগে তাকিয়ে হাত ধুয়ে নিজেই খেয়ে নিল। যে করেই হোক সে এই বিয়াদবের সাথে কথা বলবে না, তর্কও করবে না। সন্ধে হয়ে আসছে বলে আতিকুর রহমান তাড়া দিলেন। সবার কাছে বিদায় নিয়ে তানহা গাড়িতে উঠে বসল। রিমি, জান্নাত আর তুষিও মাহিমদের সাথে আজ অনেক মজা করেছে। বিয়ের দিন যেমন ঘোল খাইয়েছিল, তেমনই তুষিও ভেবেছিল হয়তো তারাও আজকে ওদের সাথে মজা নিবে, কিন্তু না, কোনো কিছুই ঘটেনি।
দুপুরে তুষিরও ইচ্ছে করে মাহিম শুভর সাথে মজা করার ফলে তুষারও ভাবলো এবার তুষিকে একটু জ্বালিয়ে মারবে। তাই তুষারও সূচনার সাথে বেশ ভাব করে নিয়েছে। সূচনা একটু ছটফটে মেয়ে, তুষারের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে যা বোঝার বুঝে গিয়েছিল। তাই তুষার নিজে একটু কথা বলতে গিয়েছিল, অমনি সেও খুশিতে গদগদ হয়ে আলাপ শুরু করে দিয়েছিল। এগুলো দেখে তুষি মুখ মুচড়েছে আর মনে মনে তুষারের চুল সব টেনে ছিঁড়তে চেয়েছে। আসার সময় সূচনা ইনিয়ে বিনিয়ে তুষারের নাম্বারটাও নিয়েছে। তুষিকে রাগানোর জন্যই তো এত কিছু করা। তা না হলে কখনো তুষার অন্য কোনো মেয়ের সাথে কথাই বলে না। হাতে গোনা 2-1টা মেয়ে বান্ধবী আছে, এই তো। এগুলো ছোটবেলার বান্ধবী, এখন তেমন যোগাযোগও নেই। তবে ওরা সবাই তুষির কথা আগে থেকেই জানে। সূচনার সাথে ফ্লার্ট করা সব তুষি দেখেছে। তাই তো তুষিও জেগে ফুলে ফেপে আছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। সব নিয়ম কানুন পালন করে তানহা ড্রয়িং রুমে আসলো। সবাই ফ্রেশ হওয়ার জন্য যার যার রুমে চলে গেল। এভাবে তো আর ভারী জামা কাপড় পরে থাকা যায় না। তুষিও তাই ঠিক করলো ভারী লেহেঙ্গা চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে লম্বা একটা ঘুম দিবে। জার্নি করে রাতে খেতেও ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে। এসব ভেবে যখনই সে কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করবে তখনই কে যেন রুমে প্রবেশ করলো। তুষিও তাই ঠিক করলো ভারী লেহেঙ্গা চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে লম্বা একটা ঘুম দিবে। জার্নি করে রাতে খেতেও ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে। এসব ভেবে যখনই সে কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করবে তখনই কে যেন রুমে প্রবেশ করলো। তুষি পেছনে তাকিয়ে দেখলো তুষার রুমে ঢুকে দরজায় সিটকিনি আটকে দিচ্ছে। তুষি হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকালো। এ সময় তুষার ভাই এখানে কি করছে? তার উপর দরজার ছিটকেনি বা আটকে দিল কেন? আর বাম হাত পেছনেই বা কি? তুষার সামনে তাকিয়ে তুষিকে ওড়নাবিহীন অবস্থায় দেখে নিজেই অস্বস্তিতে পড়ে গেল। সে তড়িৎ গতিতে আবারও পেছনে ঘুরে দাঁড়ালো। এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে। কেন সে দরজা নক করে প্রবেশ করলো না? কেমন একটা অপ্রস্তুত অবস্থা। রাগের মাথায় বেমালুম নক করতে ভুলে গিয়েছিল। তার কি এত কিছু ভাবার সময় ছিল? সে তো শুধু বাসায় আসার অপেক্ষায় ছিল। কবে না জানি এই রাগই তার কাল হয়ে দাঁড়ায়। তুষি তড়িঘড়ি করে বিছানা থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে নিল। শাওয়ারে যাবে বলে ওড়নাটা বিছানায় রেখেছিল। সে কি জানে এই অসভ্য অসময়ে ওর রুমে আসবে? চুলের খোপাটাও ছেড়ে দিল। এমন অপ্রস্তুত অবস্থায় পড়বে সে কখনো ভাবেনি। তুমি এ সময় আমার রুমে কেন এসছো তুষার ভাই? আর তোমার বাম হাতে কি? তুষির কথায় ওর হুঁশ ফিরল। তুষার ওর দিকে ঘুরে 1 সেকেন্ডও সময় দেরি করলো না। তৎক্ষণাৎ দরজার সামনে থেকে তড়িৎ গতিতে তুষির কাছে এসে ওর খুলে রাখা চুল জোরে টেনে ধরে তুষারের কাছে নিয়ে আসলো। তুষির পিঠ তুষারের বুকের সাথে লেপ্টে আছে। তুষি চুলের ব্যথায় করে চিল্লিয়ে উঠল। তুষার ডান হাতে ধরে রাখা চুল ছেড়ে দিয়ে সেই হাত তুষির গলা দিয়ে গলিয়ে বাম বাহু সহ কাজ চেপে ধরল। এমন ভাবে ধরেছে কাদাজ ভেঙে গেলেও ছেড়ে দিবে না। তুষি ব্যথায় ঘুমিয়ে উঠল। আজ তুষির ব্যথা লাগলেও এক চুলও ছাড় দেবে না। কিভাবে পারলো সারাদিন তাকে ইগনোর করতে? ওই বাসায় কিছু বলতে পারেনি বলে এখানেও ছাড় দিবে না? সে এত উদার নয়। অন্য ছেলেদের সাথে হেসে খেলে কথা আজ ছুটিয়ে দিবে একদম। আজীবনে মনে রাখবে তুষারকে ইগনোর করার পরিণাম কি। ধৈর্যের সীমানার বাঁধ ভেঙে ফেলেছে আজ এই মেয়ে। তুষি ব্যথায় চোখ বন্ধ হয়ে এলো। গলা কাজ চেপে ধরাতে অস্পষ্ট স্বরে বলল, ছাড়ো তুষার ভাই, তোমাকে আমি মেরে ফেলবো, ছাড়ো বলছি, আমার ব্যথা লাগছে। তুষার কটমট গলায় শুধালো, ছাড়ার জন্য তো আমি তোকে ধরিনি। কি পেয়েছিস আমাকে? আমাকে ইগনোর করা? ওই ফাহিম না ফাজিল তাদের সাথে এত কি কথা? এতবার বেড়েছিস না? তাই আজ তোকে এই 1 গ্লাস নিম পাতা শরবত খাইয়ে আমি ক্ষান্ত হব। আমি এতটা দয়ালু নই। তুই পরপুরুষের সাথে কথা বলবি, হেসে হেসে গায়ে ঢলে পড়বি আর আমি চুপচাপ দেখে যাব। তুই আমাকে জ্বালাবি আর আমি বা কেন তোর জ্বালা সহ্য করব? আজ সব ঠং ছুটিয়ে দেব বেয়াদব মহিলা। তুষার কথা বলা শেষ হতে হাতের শরবতটা তুষির মুখের সামনে নিতেই তুষি মাথা নিচু করে তুষারের হাতের কবজার উপর জোরে কামড় বসিয়ে দেয়। তুষার তবুও ছাড়ল না। তাতে দাঁত চেপে সহ্য করতে করতে তুষির মুখ চেপে ধরল। এত জোরে ধরল মনে হলো দাঁতের সাথে চোয়াল লেগে যাবে। তুষি ব্যথায় ডুকরে উঠল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। তবুও তার শরীরে এখন জেদ চেপেছে। একদম ছাড় দেবে না জঙ্গলি ভূতকে। পরাজয় কোনোভাবেই আজ স্বীকার করবে না। তাই সে 2 হাত দিয়ে তুষারের হাত দুটোতে নখ ডাবিয়ে দিল। তার মুখে যতটা যন্ত্রণা হচ্ছে ঠিক ততটাই জোরে খামচি দিল। তুষার সেদিকে তেমন পাত্তা দিল না।
এখানে দুজনের সমান তালে হাতাহাতি হচ্ছে। এবার তুষার কাঁধ ধরে রাখা হাত ছেড়ে দিয়ে গাল চেপে ধরল। তুষির ঠোঁট হা হয়ে গেল। মুখ খোলা পেয়ে তুষার গ্লাসটা নিয়ে তুষির মুখে পুরে দিল। তুষি এবার ছাড়া পাবার জন্য তরপাতে লাগলো। জঘন্য তেতো গা গুলানো গন্ধ তুষির সহ্য হলো না। পেটের মধ্যে পাক দিয়ে উঠল, মনে হলো সব নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে।